আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজকে কথা বলবো জেরোম ব্রুনার, প্রখ্যাত মনোবিজ্ঞানী, তার জ্ঞানীয় বিকাশ তত্ত্ব নিয়ে। একটা নির্দিষ্ট মনোবিজ্ঞান বিষয়ক নিবন্ধকে ভিত্তি করে আমরা আলোচনাটা করব। আমাদের মূল লক্ষ্য থাকবে ব্রুনারের তত্ত্বের একদম ভিতরের কথাগুলো বোঝা, আর শিক্ষার ক্ষেত্রে এর কি প্রভাব, কেন এটা এত গুরুত্বপূর্ণ, সেগুলো একটু খতিয়ে দেখা। দেখুন, ব্রুনার মনে করতেন শিশুরা কিন্তু শুধু শুনে বা পড়ে শেখে না, তারা চারপাশের জগতের সাথে একেবারে হাতে কলমে কাজ করে অভিজ্ঞতার মাধ্যমে নিজেরাই জ্ঞান তৈরি করে। আর এখানেই তিনি সংস্কৃতি আর ভাষার ভূমিকার ওপর খুব জোর দিয়েছিলেন। উনি আরও বলতেন, এই যে শেখা, এটা অনেকটা স্পাইরাল সিঁড়ির মতো, একই জিনিস বারবার ফিরে আসে, কিন্তু প্রতিবার একটু বেশি গভীরে, একটু বেশি জটিল স্তরে গিয়ে। আর এখানেই পিয়াজের তত্ত্বের সাথে একটা বেশ বড় চোখে পড়ার মতো পার্থক্য দেখা যায়। ব্রুনারের মতে এই যে জ্ঞানের বিভিন্ন রূপ, কার্যভিত্তিক, চিত্রভিত্তিক, সাংকেতিক, এগুলো কিন্তু এমন নয় যে নির্দিষ্ট বয়সেই আসবে বা একদম অপরিবর্তনীয়। একদম ঠিক বলেছেন। আর আমার মনে হয় এখানে ব্রুনারের একটা সবচেয়ে ইন্টারেস্টিং আর বৈপ্লবিক ধারণাও লুকিয়ে আছে। উনি মনে করতেন, দেখুন, যে কোনো বয়সের শিশুকেই কিন্তু যে কোনো বিষয় শেখানো যেতে পারে, শুধু বিষয়টাকে তার বোঝার মতো করে তার উপযোগী রূপে পরিবেশন করতে হবে। এটা পিয়াজের ওই নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট ক্ষমতা আসবে ধরনের ধারণা থেকে বেশ অনেকটাই আলাদা। আর এটা শিক্ষার জগতে একটা বিশাল সম্ভাবনার দিক খুলে দেয়, তাই না? হ্যাঁ, এই আইডিয়াটা আসলেই অন্যরকম। তার তো দাঁড়াচ্ছে শিক্ষার লক্ষ্য শুধু কিছু তথ্য জানানো নয়, বরং আসল কাজ হলো শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলা। ব্রুনারের নিজের ভাষায় যাকে বলে শিখতে শেখা। আচ্ছা, আপনি জ্ঞানের উপস্থাপনার যে 3টে রীতির কথা বলছিলেন, সেগুলো নিয়ে কি আরেকটু বিস্তারিত বলা যায়? যেমন ধরুন, প্রথমটা কার্যভিত্তিক বা ইনঅ্যাক্টিভ মোড, এটা ঠিক কি? অবশ্যই। কার্যভিত্তিক মোডটা হলো শারীরিক কাজকর্মের মাধ্যমে শেখা, অ্যাকশনের মাধ্যমে। এটা জন্মানোর পর প্রথম বছরটাতে খুব স্পষ্ট দেখা যায়, তবে পরেও কিন্তু এটা চলতেই থাকে। ধরুন, একটা ছোট্ট শিশু মনে রাখে যে ঝুনঝুনিটা কিভাবে নাড়াতে হয়। এই জ্ঞানটা তার কথায় বা ছবিতে থাকে না, থাকে তার শরীরে, তার কাজে। আমরা বড়রাও যখন সাইকেল চালাই বা ধরুন সাঁতার কাটি, সেটাও কিন্তু এই কার্যভিত্তিক স্মৃতি। এটা পুরোপুরি ভাষায় প্রকাশ করাটা বেশ কঠিন। এটা হলো অভিজ্ঞতার জ্ঞান, বুঝলেন? বুঝলাম। তার অ্যাকশন বেসড মেমরি। আর এরপরে আসে চিত্রভিত্তিক বা আইকনিক মোড। এটা সম্ভবত 1 থেকে 6 বছর বয়সের শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তাই তো? হ্যাঁ, মোটামুটি ওই বয়সটায়। এই পর্যায়ে শিশুরা মূলত সংবেদী ছবি, ভিজুয়াল ইমেজ বা মনে মনে তৈরি করা কোনো নকশা, এগুলোর মাধ্যমে জ্ঞান ধরে রাখে। ধরুন, কোনো নতুন জিনিস বোঝানোর জন্য আমরা ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করি, সেটা এই ধরনের শেখার একটা দারুণ উদাহরণ। বাচ্চারা গল্পের বইয়ের ছবি দেখে যা মনে রাখে, সেটাও কিন্তু আইকনিক মোডের মধ্যেই পড়ে। আচ্ছা, আর সবশেষে আসছে সাংকেতিক বা সিম্বলিক মোড, যেটা সাধারণত 7 বছর বয়স থেকে বেশ জোরালো হতে শুরু করে। এখানে ভাষা, গণিতের চিহ্ন, এই প্রতীকগুলো মূল ভূমিকা নেয়। ঠিক তাই। এই সাংকেতিক পর্যায়ে এসে প্রতীক, বিশেষ করে ভাষা আর গাণিতিক চিহ্ন, এগুলোই জ্ঞানের প্রধান বাহন হয়ে ওঠে। আর এই প্রতীকগুলোর সুবিধা হলো এরা খুব ফ্লেক্সিবল। এদের সাহায্যে আমরা বিমূর্ত ধারণা নিয়েও ভাবতে পারি, যা চোখের সামনে নেই তা নিয়েও চিন্তা করা যায়। যেমন ধরুন গণিত বা দর্শন, ভাষা এখানে একটা বিরাট ভূমিকা পালন করে, কারণ ভাষা চিন্তাকে বাস্তব জগতের সীমাবদ্ধতা থেকে মুক্তি দেয়। যা আমরা দেখিনি বা যা হয়তো ঘটেনি তা নিয়েও কথা বলতে পারি। ব্রুনার তো মনে করতেন ভাষাই চিন্তাকে আরও উন্নত স্তরে নিয়ে যায়। এই যে জ্ঞানের উপস্থাপনার 3টি আলাদা রীতির কথা বললেন, এই ধারণা থেকেই তো ব্রুনার তার ওই বিখ্যাত সর্পিল পাঠ্যক্রম বা স্পাইরাল কারিকুলামের আইডিয়াটা এনেছিলেন, তাই না? একই বিষয় বারবার পড়ানো হবে, কিন্তু প্রতিবার একটু একটু করে গভীরে গিয়ে আরও জটিল আঙ্গিকে। একদম ঠিক ধরেছেন। ধরা যাক শিশুরা প্রথমে পুঁতি বা কাঠি এইসব ব্যবহার করে যোগ শিখল, এটা হলো কার্যভিত্তিক। এরপর হয়তো তারা মনে মনে ওই পুঁতির ছবিটা কল্পনা করে যোগ করতে শিখল, এটা হলো চিত্রভিত্তিক। আর সবশেষে তারা শুধু সংখ্যার চিহ্ন ব্যবহার করে, খাতায় লিখে গাণিতিক সমস্যার সমাধান করল, এটা সাংকেতিক।
দেখুন, বিষয় একটাই, যোগ করা, কিন্তু শেখার স্তরটা ক্রমশ উন্নত আর বিমূর্ত হচ্ছে। এতে শেখাটা আরও পাকা হয়। ব্রুনার তো আবার আবিষ্কারভিত্তিক শিখন বা ডিসকভারি লার্নিংয়েরও খুব জোরদার সমর্থক ছিলেন, যেখানে ব্যাপারটা এমন যে শিক্ষক সরাসরি সব বলে দেবেন না, বরং শিক্ষার্থীরা নিজেরাই খুঁজে বের করবে, নিজেরাই জ্ঞান তৈরি করবে। হ্যাঁ, উনি বিশ্বাস করতেন যে এইভাবে শিখলে, মানে নিজেরা আবিষ্কার করে শিখলে, সেটা অনেক বেশি অর্থবহ হয়। যেমন ধরুন, আপনি বাচ্চাদের কয়েকটা জিনিস দিলেন, বললেন এগুলোকে নিজেদের মতো করে সাজাতে বা ভাগ করতে। এর মাধ্যমে তারা হয়তো নিজেরাই জোড় বিজোড় সংখ্যার ধারণা বা কোনো শ্রেণী বিভাগের নিয়ম আবিষ্কার করে ফেলল। এখানে শিক্ষকের ভূমিকাটা কিন্তু তথ্য দেওয়ার নয়, বরং তিনি একজন সহায়কের মতো, মানে ফ্যাসিলিটেটরের মতো কাজ করেন। তবে এটাও মনে রাখতে হবে, এই পদ্ধতি আবার সবকিছুর জন্য কাজ করবে না। যেমন ধরুন, ইতিহাসের কোনো নির্দিষ্ট সাল তারিখ, ওটা তো আর আবিষ্কার করার বিষয় নয়, ওটা জানতেই হবে। ঠিক। আর এখানেই সম্ভবত স্ক্যাফোল্ডিং বা ভাড়া বাঁধার ধারণাটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। মানে এটা আসলে এক ধরনের গাইডেড ডিসকভারি, যেখানে শিক্ষক শিক্ষার্থীকে ঠিক ততটাই সাহায্য করেন যতটা তার দরকার পড়ে। একেবারে ঠিক পয়েন্টে এসেছেন। উড, ব্রুনার আর রস, এরা তিনজন মিলে এই স্ক্যাফোল্ডিংয়ের ব্যাপারটা আরও বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন। তারা শিক্ষকের কিছু নির্দিষ্ট ভূমিকার কথা বলেন, যেমন শিক্ষার্থীর আগ্রহ তৈরি করা, মূল বিষয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করা, কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে দেয়া, দরকারি পয়েন্টগুলো ধরিয়ে দেওয়া, আবার ধরুন শিক্ষার্থীর হতাশা বা ফ্রাস্ট্রেশন নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে নিজে কিছুটা করে দেখানো বা আংশিক সমাধান দেওয়া। এটা অনেকদের বলতে পারেন ভাইগটস্কির জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPDর ধারণার কাছাকাছি। এখানেও শেখার সামাজিক দিকটা আর একজন অভিজ্ঞ ব্যক্তির বা সহপাঠীর সাহায্যের ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, যদি আমরা খুব সংক্ষেপে পিয়াজের সাথে ব্রুনারের মূল পার্থক্যগুলো আরেকবার একটু ছুঁয়ে যাই। দুজনেই তো মানতেন যে শিশুরা স্বাভাবিকভাবেই কৌতূহলী, তারা সক্রিয়ভাবে শেখে। কিন্তু ব্রুনার সম্ভবত সামাজিক কারণ, বিশেষ করে ভাষা আর বড়দের ভূমিকাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, এটা একটা খুব বড় পার্থক্য। পিয়াজে মনে করতেন জ্ঞানীয় বিকাশ আগে হয়, ভাষার বিকাশ সেটার ফল। অন্যদিকে ব্রুনার মনে করতেন ভাষা শুধু ফল নয়, ভাষা জ্ঞানীয় বিকাশের একটা শক্তিশালী হাতিয়ার, এমনকি কারণও বটে। আর ব্রুনার বিশ্বাস করতেন সঠিক সাহায্য পেলে, ওই স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে, শিশুর জ্ঞানীয় বিকাশকে কিন্তু ত্বরান্বিত করা সম্ভব। যেখানে পিয়াজে মনে করতেন বিকাশের স্তরগুলো প্রায় অপরিবর্তনীয়, বয়সের সাথে সাথেই আসবে। এই পার্থক্যটা শিক্ষা পদ্ধতি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো, সেগুলো যদি এক জায়গায় করি, ব্রুনারের মতে শিখন একটা সক্রিয় সামাজিক প্রক্রিয়া। এটা নিছক বয়সের গণ্ডিতে বাধা নয়। সংস্কৃতি এবং ভাষা এখানে একদম কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আর সেই কারণেই সর্পিল পাঠ্যক্রম এবং স্ক্যাফোল্ডিংয়ের মতো শিক্ষাদান পদ্ধতিগুলো খুবই কার্যকর হতে পারে। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যেতে চাই। যেহেতু ব্রুনারের তত্ত্ব অনুযায়ী সংস্কৃতি আর ভাষা জ্ঞানীয় বিকাশে এতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে কি আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে যারা বেড়ে উঠছে, তাদের শেখার ধরনে ওয়াকেই কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়? আর যদি যায়, তাহলে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেটা কিভাবে এই বৈচিত্র্যকে আরও ভালোভাবে ধারণ করতে পারে, কিভাবে এর সাথে মানিয়ে নিতে পারে? আমার মনে হয় এটা নিয়ে আরও গভীরে ভাবার অবকাশ আছে।